আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, স্বাগতম এই স্কলারের একটি অনসার ক্লাসে। তো এই অনসার ক্লাসে আমরা এইচএসসি ফিজিক্সের নিউটনিয়ান বলবিদ্যা দেখার চেষ্টা করব। তো দেখো, এখন যদি আমার কথা বলি যে এইচএসসিতে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে টোটাল 50টা এমসিকিউ থাকে। তো এই 50টা এমসিকিউ এর ভিতরে আমার জাস্ট একটা এমসিকিউ ভুল গেছিল, তাও আবার সেটা আমি পারতাম, জাস্ট একটা মারতে যেয়ে আরেকটা মেরে দিয়েছিলাম। সো পার্সেন্টেজ হিসাব করলে প্রায় 98% আমি সিকিউর করতে পারছিলাম এইচএসসি বোর্ড এক্সামে। তো এই 98% সিকিউর করবার জন্য আমাকে প্রথমত বোর্ড বই মোটামুটিভাবে পড়তে হয়েছে। আমি জাস্ট সবকটা টপিক, ফিজিক্সের যেগুলো কনসেপ্ট থাকে সবই আমি কমপ্লিট করছিলাম। আর দ্বিতীয়ত আমি একটা কোচিংয়ে ফার্স্ট হয়েছিলাম, ওখানে লেকচারার একটা সাপ্লিমেন্ট দিছিল, সেখানকার সবকটা এমসিকিউ শেষ করছিলাম। তৃতীয়ত আমি একটা পাঞ্জেরির এক্সট্রা একটা গাইড কিনছিলাম। উদ্ভাসের যে এইচএসসি মডেল টেস্ট শুরু হয় তার আগে আমি ইসের পাঞ্জেরির মডেল টেস্টটা শেষ করছিলাম। এমসিকিউ পার্টটা টোটালটা শেষ করছিলাম, সিকিউ পার্টটা শেষ করছিলাম। বাট যেহেতু এটা এমসিকিউ নিয়ে কথা বলতেছি তাই শুধু এমসিকিউ এর কথা বলতেছি। সো আমি তৃতীয়ত পাঞ্জেরির সবকটা এমসিকিউ শেষ করছিলাম ফিজিক্সের। তারপর চতুর্থত আবার যখন উদ্ভাসের এইচএসসি মডেল টেস্টে ভর্তি হইলাম, তখন আবার আমি উদ্ভাস যে বইটা প্রোভাইড করে সেখানকার সবকটা এমসিকিউ আমি সলভ করছিলাম। সো মোটামুটি চারটা বই আমি ফলো করবার পরে 98% সিকিউর করতে পারছিলাম। তো এত, তুমি যদি অ্যাকচুয়ালি এরকম টপ লেভেল রেজাল্ট করতে চাও, সো তোমাকে প্রায় সবকটাই ফলো করা লাগবে। সবকটাই বলতে 2-3টা বই তোমার অ্যাটলিস্ট ফলো করা লাগবে, কারণ এইচএসসিতে এক এক জায়গা থেকে এক রকম বই আছে আর সবকটা গাইডে সব এমসিকিউ দেওয়া থাকে না। তো আমি টার্গেট করছি যে অন শর্টের জন্য ইসাহাক স্যারের বইয়ের যে এমসিকিউগুলো আছে সেগুলো সলভ করার, কারণ সেখানে আমি দেখেছি সবকটা টপিক থেকে প্রায় মেন যতগুলো টপিক আছে সবগুলো থেকে সুন্দর মতো এমসিকিউগুলোকে সাজানো আছে। সো ইসাহাক স্যারের বই থেকে আমি আজকে সলভ করে দেখাবো, অ্যান্ড এটা কমপ্লিট করলে তোমার মোটামুটি 70-80% কভার হবে। বাকি যদি 20% বা 30% কভার করতে চাও, সেক্ষেত্রে তোমাদেরকে এক্সট্রা বোর্ড কোশ্চেন ফলো করতে হবে। সো এই যে বোর্ড কোশ্চেন ফলো করতে হবে, মানে বোর্ড কোশ্চেন এমসিকিউ পার্টটা ফলো করতে হবে, সেটা আমি এর পরের ভিডিওতে দিয়ে দেবো। তো এই ভিডিওতে জাস্ট ইসহাক স্যারের বইয়ের নিউটনিয়ান মেকানিক্সের যে এমসিকিউটি আছে সেটি আমি সলভ করে দেখাবো। তো আসো দেখি, শুরুতে আছে, আচ্ছা তো দেখি প্রথম প্রশ্ন, সবচাইতে শক্তিশালী বল কোনটা? তো আমরা জানি যে মৌলিক বল টোটাল 4টা: সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, মহাকর্ষ বল, তাড়িৎ-চুম্বক বল। তার ভিতরে সবচেয়ে শক্তিশালী হচ্ছে সবল নিউক্লিয় বল, সবচেয়ে দুর্বল হচ্ছে মহাকর্ষ বল। সো সবচেয়ে শক্তিশালী বল হবে সবল নিউক্লিয় বল। তারপরে দ্বিতীয়ত আছে যে নিচের বলগুলোর মধ্যে কোনটি সবচেয়ে দুর্বল? এই যে দুর্বল চলে আসছে, দুর্বল বল হচ্ছে কি? মহাকর্ষ বল। তারপরে দেখি যে বলের মাত্রা সমীকরণ কি। তো দেখো, বল এফ ইকুয়াল টু কি জানি আমরা? এম এ। এখন আচ্ছা, একক কিন্তু আমরা একক অনেক সময় আমাদের মনে হয়ে যায়, কিন্তু মাত্রা জিনিসটা অনেক সময় মনে থাকে না, আবার মাত্রা দেখা যায় এক এক সময় এক এক জায়গা থেকে মাত্রা জিজ্ঞেস করে। তো মাত্রা বের করার নিয়মটা যদি আমরা জেনে যাই তাহলে বাকিটুকু একদম ইজি। তো দেখি, বলের ক্ষেত্রে আমরা জানি এফ ইকুয়াল টু কি হয়? এম এ। সো এম এর জন্য একক হইতেছে কেজি, আর ত্বরণ এর জন্য একক হইতেছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই যে কেজিটাকে যখন আমরা মাত্রা হিসাবে লিখবো তখন কেজির জায়গায় লিখবো এম, মিটারের জায়গায় লেন্থ, সো ক্যাপিটাল এল, আর সময় এস এর জন্য আসবে ক্যাপিটাল টি পার টি স্কোয়ার। সো এটাই হচ্ছে মাত্রা সমীকরণ, আর এটা আছে অপশান এম এল পার টি স্কোয়ার, ক নাম্বার অপশানে। তারপরে 4 নাম্বার দেখি যে একটি ঘড়ির সেকেন্ডের কাঁটার কৌণিক কম্পাঙ্ক কত হবে? মানে একটা ঘড়ির কাঁটা, সেকেন্ডের কাঁটা যেটা, সেটা টোটালটা এক জায়গা থেকে শুরু করে আরেক জায়গায় আসছে, মানে এখান থেকে যদি শুরু করে টোটালটা ঘুরে আসতে সেকেন্ডের কাঁটার সময় লাগবে টোটাল 1 মিনিট, মানে কত? 60 সেকেন্ড। সো এই 60 সেকেন্ড সময়ে কৌণিক কম্পাঙ্ক কত? কৌণিক কম্পাঙ্ক বলতে কত কি? সেটা ওমেগা, এফ না, কিন্তু এফ দিলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে। এফ ইকুয়াল টু 1/টি, টি ইকুয়াল টু 60, এটা দিলে কিন্তু ভুল হবে। আমরা দেবো কি? ওমেগা। ওমেগা ইকুয়াল টু কি? 2π/টি। এখানে টি হচ্ছে পর্যায়কাল, পর্যায়কাল কত? 60 সেকেন্ড। সো ওমেগা ইকুয়াল টু 2π/টি, টি হচ্ছে 60 সেকেন্ড। সেটা ক্যালকুলেট করলে আসবে 0.104, 0.104। সো অ্যান্সার হবে 0.104। দেখি পরের কি আছে। আচ্ছা, 6 নাম্বার, যে কত মানের একটি বল 10 কেজি ভরের একটি বস্তুর উপর 4 সেকেন্ড ক্রিয়া করলে বেগের পরিবর্তন 4 মিটার পার সেকেন্ড হবে? আমাদেরকে কি বের করতে হবে? এফ বের করতে হবে। কত মানের একটি বল? সো এই এফ ইকুয়াল টু আমরা কি জানি? এম ইন্টু এ।
এন দেওয়া আছে, সমস্যা হচ্ছে এ দেওয়া নাই। এটা কি আমরা জানি বেগ পরিবর্তনের হারটাই হচ্ছে কি ত্বরণ। এখন সো এম এ এর জায়গাতে আমরা লিখতে পারি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। বেগের পরিবর্তন হার বের করবো, সো টি দিয়ে ভাগ দিব। এখন এম কত দেওয়া আছে 10 কেজি, ভি মাইনাস ইউ বেগের পরিবর্তন ডাইরেক্ট দেওয়া আছে 40, ভি মাইনাস ইউ বেগের পরিবর্তন কত দেওয়া আছে 40, সময় 4 সেকেন্ড। তো 4 40 কাটা দিলে থাকে 10, তার মানে কত 100 নিউটন বল। সে অ্যান্সার হবে অপশান ডি নাম্বার। 7 নাম্বার প্রশ্ন, যে বলের ভারসাম্য নির্দেশ করে কোনটা? বলের ভারসাম্য মানে কি, যে একটা বস্তুর ওপরে এ সাইডে যে বল থাকবে এ সাইডে সেই বল থাকবে, অর্থাৎ যে কোনো একদিকে এক্সট্রা বল হয়ে যাবে না, একদিকে যে বল থাকবে তার ঠিক বিপরীত দিকে সেম বল থাকবে। তো এখানে দেখি যে এফ এ নাম্বার অপশানের জন্য একটা অ্যারো এদিকে আর একটা অ্যারো এদিকে, সো এটা হয় না, যেহেতু এদিকে যাচ্ছে এটা বলার ভারসাম্য হবে না, এটা এদিকে চলে যাবে। আর এটার জন্য একটা এদিকে একটা এদিকে একটা এদিকে, হ্যাঁ এটার জন্য বলের ভারসাম্য বজায় থাকবে, কারণ তিনটে একই দিকে নির্দেশ করতেছে, সো এটা লব্ধি হবে কত 0, আর লব্ধি 0 মানে বলটা ভারসাম্য অবস্থায় আছে। আর এটার ক্ষেত্রে সেম, একটা আছে নিচের দিকে আর একটা আছে ওপরের দিকে, সো দুইটা ওপর নিচ থেকে ক্যান্সেল আউট হয়ে যাবে, সো এটার ক্ষেত্রেও ভারসাম্য বজায় থাকবে, বাট এটার ক্ষেত্রে থাকবে না। তাহলে অ্যান্সার হবে 7 নাম্বার 1 আর 3। কিন্তু তা তো অপশানই নাই, দেখছি না। ভারসাম্য নির্দেশ করে, এটা কি? ও সরি, এটা হবে, এটা হবে না, আর এটা হবে। তাহলে ডাবল আই আর ট্রিপল আই, অ্যান্সার হবে অপশান সি নাম্বার। তারপর 8 নাম্বার, যে নিউক্লিয়নের মধ্যে কোন কণার পারস্পরিক বিনিময়ের দ্বারা সবল নিউক্লিয় বলের উৎপত্তি হয়? যে শুরুতে বলছিলাম মৌলিক বল টোটাল চারটা বলের ভিতরে যে দুর্বল নিউক্লিয় বল আর সবল নিউক্লিয় বল আছে, এই দুইটা কিন্তু নিউক্লিয়াসের ভিতরে এক্সিস্ট করে, নিউক্লিয়াসের বাইরে কিন্তু ইউনিভার্সে কোথাও এটা এক্সিস্ট করে না। এটা শুধুমাত্র নিউক্লিয়াসের ভিতরে কার্যকর হয়। আর এই যে বলগুলোর উৎপত্তি যদি চিন্তা করো, যে চারটা বল আসছে কোথা থেকে, চারটা বল অ্যাকচুয়ালি আসছে বিগ ব্যাং এর সময়। বিগ ব্যাং যখন বিস্ফোরণটা হলো তখন মহাকর্ষ বল, তাড়িৎচুম্বক বল, এই দুইটা বল ইনিশিয়ালি আবিষ্কৃত হয়েছিল, মানে তখনই জন্ম নিয়েছিল। আর পরবর্তীতে বিজ্ঞানীরা আবিষ্কার করে যে ঠিক আছে নিউক্লিয়াসের ভিতরেও দুইটা বল কাজ করে, একটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল আর একটা হচ্ছে সবল নিউক্লিয় বল। তো এখানে ওটাই জিজ্ঞেস করছে যে নিউক্লিয়নের মধ্যে কোন কণার পারস্পরিক বিনিময়ের দ্বারা সবল নিউক্লিয় বলের উৎপত্তি হয়। এখন সবল নিউক্লিয় বলের উৎপত্তি হয় মেসনের জন্য। গ্র্যাভিটন হচ্ছে গ্র্যাভিটেশনাল বলের জন্য, যদিও সেটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না, যা ওদিকে না যায়। নিউট্রিনো তো না, ওটা তো পার্টিকেল, ইলেকট্রনও তো পার্টিকেল। মেশন হবে, কারণ এই মেশনের মানে বিজ্ঞানীরা ধারণা করছে অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের ভিতরটা কিন্তু খুবই ক্ষুদ্র, এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা অনেক টাফ, বাট স্টিল বিজ্ঞানীরা ধারণা করতেছে যে এই মেশনের বিনিময়ের ফলে সবল নিউক্লিয় বলটা কাজ করে। তারপরে 9 নাম্বার কি বলছে? আচ্ছা দেখি 9 নাম্বার দেখি, যে 6 কেজি ভরের একটি বন্দুক থেকে 10 গ্রাম ভরের একটি বুলেট 300 মিটার পার সেকেন্ড বেগে বের হয়ে গেল। বুলেটটি বের হওয়ার সময় একটি পেছনের দিকে ধাক্কা অনুভব করলো আর কি, তো এই ধাক্কার মানটা কত সেটা জানতে চাইছে। যাই হোক, না, বন্দুকের আদি ভরবেগ জানতে চাইছে। আদি ভরবেগ আবার কি? বন্দুকটা শুরুতে তো স্থির ছিল, সো সেক্ষেত্রে আদি ভর তো একটা থাকবে, বাট বেগ তো শূন্য, সো আলটিমেটলি আদি ভরবেগ কত হবে? 0, অপশন ডি নাম্বার। তারপরে 10 নাম্বার বলছে বন্দুকটি কত বেগে পেছন দিকে সরে যাবে। এক্ষেত্রে ভরবেগের সংরক্ষণশীল নীতিটাকে কাজ করতে হবে, যে আমরা জানি কি আদি ভরবেগ ইকুয়াল টু শেষ ভরবেগ। আদি ভরবেগ ইকুয়াল টু শেষ ভরবেগ আছে। প্রশ্ন নাম্বার দিই 10 নাম্বার, যে আদি ভরবেগ ইকুয়াল টু শেষ ভরবেগ। আদি ভরবেগ কত ছিল? 0। শেষ ভরবেগ কত হবে? একটা ক্যালকুলেশন হবে, দেন আসবে কত? 0। ক্যালকুলেশনটা কি? এম অন, বন্দুকের ক্ষেত্রে এম আর ভি হচ্ছে ক্যাপিটাল ভি, আর বুলেটের ক্ষেত্রে স্মল এম স্মল ভি। সো এই দুইটা মাইনাস হয়ে 0 হবে, মানে এটা ইকুয়াল টু এটা হবে। তার মানে আমরা লিখতে পারি যে এম ভি ইকুয়াল টু স্মল এম স্মল ভি। বন্দুকের ভর কত? বন্দুকের ভর হচ্ছে
6 কেজি। বেগ কত বের করতে হবে? বন্দুকের বেগ না, হ্যাঁ বন্দুকের পশ্চাৎ বেগ বের করতে হবে। আর বুলেটের ভর হইতেছে 10 গ্রাম, এটাকে অবশ্যই কেজিতে কনভার্ট করতে হবে। অ্যান্ড বেগ কত? বেগ হচ্ছে 300 মিটার পার সেকেন্ড, 300। সো সেক্ষেত্রে বেগ ভি ইকুয়াল টু আসবে 10 ডিভাইডেড বাই 1000 ইন্টু 300 ডিভাইডেড বাই 6, হাফ, 0.5 মিটার পার সেকেন্ড। তাহলে অপশান কি আছে? এখানে আবার অপশান দুইটা আছে, একটা হচ্ছে -0.5 আর একটা হচ্ছে +0.5। এখানে কি বলছে যে কত বেগে পেছনে সরে আসবে, পেছনে কথাটা অলরেডি উল্লেখ করে দিছে। সো সেক্ষেত্রে আমরা পজিটিভটাই নেবো, যেহেতু যদি পেছন কথাটা উল্লেখ না থাকতো সেক্ষেত্রে আমরা -0.5 দিতাম, যে বেগ হবে যে -0.5। বাট যেহেতু পেছনে অলরেডি বলে দিছে সেহেতু অ্যান্সার আমরা দিব 0.5 মিটার পার সেকেন্ড। তারপরে 11 নাম্বার, ওকে দেখি 11 নাম্বার কি বলছে যে 30 কেজি ভরের একটি স্থির, আচ্ছা এই ইসাক স্যারের বই কিন্তু ম্যাক্সিমামই ম্যাথামেটিক্যাল টার্ম দিয়ে রাখছে। সো 25টা এমসিকিউ এর ভিতরে দেখা যায় 15টার মতনই বা 15টার আশেপাশেই থাকে ম্যাথামেটিক্যাল এমসিকিউ এ থাকে। সো সেক্ষেত্রে আমরা এমসিকিউর দিকে একটু বেশি মানে ম্যাথামেটিক্যাল টাইপের এমসিকিউর দিকে একটু বেশি ফোকাস করব। তো দেখো 11 নাম্বার কি বলছে যে 30 কেজি ভরের একটি স্থির বস্তুর বেগ 2 মিনিটে বৃদ্ধি করে 36 কিলোমিটার পার আওয়ারে উন্নীত করার জন্য বস্তুটির উপর কত বল প্রয়োগ করতে হবে, যে একটু আগে করলাম এফ ইকুয়াল টু এম এ। 11 নাম্বার, এফ ইকুয়াল টু এম এ। এম কত? 30 কেজি। এ কত? ত্বরণ। ত্বরণ হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। সো 30 ইন্টু ভি মাইনাস ইউ, বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন কত? 36 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ারটাকে কি মিটার পার সেকেন্ডে নেওয়া জরুরি? অবশ্যই জরুরি, যেহেতু বল হচ্ছে বলটাকে হিসাব করা হয় মিটার পার সেকেন্ড এককে। সো সেজন্য আমরা এই কিলোমিটার পার আওয়ারটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে ফেলবো। তো দেখি 36 কিলোমিটার পার আওয়ার, 36 কিলোমিটারটাকে মিটারে কনভার্ট করলে 1000 দিয়ে গুণ, পার আওয়ার, আওয়ারটাকে যদি সেকেন্ডে নিতে চাই সো সেক্ষেত্রে 3600 দিয়ে গুণ, 3600, ডাবল জিরো কাটাকাটি যায়, তারপরে কি থাকে 36, আর এখানে কাটাকাটি করলে কত থাকে? জাস্ট 10 থাকে। সো 10 মিটার পার সেকেন্ড হবে এটা। তাহলে এখানে বেগের পরিবর্তন হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। সময়টি কত? সময়টি হচ্ছে 2 মিনিট। 2 মিনিট মানে 2 ইন্টু 60 সেকেন্ড। অবশ্যই মিটার আর সেকেন্ড এগুলোতে আমরা হিসাব করবো। 10 ইন্টু 10, 30 ইন্টু 10 ডিভাইডেড বাই 2 ইন্টু 60, 5 ডিভাইডেড বাই 2 মানে 2.5 নিউটন বল। অপশানে আছে? হ্যাঁ অবশ্যই আছে, অপশান খ নাম্বার। তারপরে দেখি 12 নাম্বার, ভরবেগের মাত্রা সমীকরণ কোনটি? ভর বেগ, এটা কি লাগবে? মাত্রা সমীকরণ লাগবে। আচ্ছা ভরের একক কি? ভরের একক হচ্ছে কেজি, আর বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। এখন কেজি সমান আমরা লিখতে পারি ক্যাপিটাল এম, আর মিটার হচ্ছে এল, আর সেকেন্ড মানে পার সেকেন্ডের জায়গায় আমরা লিখতে পারি ক্যাপিটাল পার টি, মানে টি টু দি পাওয়ার -1। সো কি পাই? এম এল পার টি। অপশান আছে? অপশান ক নাম্বার, ভরবেগের মাত্রা সমীকরণ হচ্ছে এম এল পার টি। তারপর 13 নম্বর, একটি লিফট 2.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণের নিচে নামছে। ভালো কথা। লিফটের মধ্যে দাঁড়ানো এক ব্যক্তির ভর 90 কেজি হলে তিনি যে ওজন অনুভব করবেন। আচ্ছা লিফটের জন্য অনেকের অনেক হয়, প্রবলেম হয়। দেখো যে 13 নাম্বার, জানি না দেখা যাচ্ছে কিনা, দেখি 13 নাম্বার যে এইটা যদি লিফট হয়, এটা যেহেতু এমসিকিউ সেহেতু আমি ছোট জায়গাতে করে দেখানোর চেষ্টা করছি, বাট এটা একটু বোঝানোর আছে, সো এটা একটু বড় জায়গা দিয়ে দেখাই। কোশ্চেন নাম্বার 13, ধরি এইটা একটা লিফট, ইত্যাদি এত নেভাজাবা লিফট, এই লিফট এটা নিচের দিকে 2.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে নামতেছে। এখন খেয়াল করো যে তুমি চিন্তা করো যে এইটা হচ্ছে লিফটের মেঝে, এর উপর একজন ব্যক্তি দাঁড়ায় আছে। লিফটে যদি উপরের দিকে ওঠে, এসে ধরো এই বান্দা সামান্য একটু উপরে আছে, সামান্য একটু উপরে বলতে এই বরাবর আছে, এখন যদি লিফটটা উপরের দিকে ওঠে তাহলে কি হবে? একটা ধাক্কা অনুভব করবে, মানে একটা এক্সট্রা বল অনুভব করবে। সো তার জন্য সেটার ওজনটা বেড়ে যাবে। বাট ধরো ওই বান্দা এখানে আছে, এখন লিফটটা নিচের দিকে যাচ্ছে, ও
এখানে থাকতে চাইছে বাট লিফটটা নিচের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে কি ও কিছুটা কম বল অনুভব করবে। সো এইখানে ওর ওজন হবে, ওজন ডাব্লু ইকুয়াল টু কি জানি আমরা, এম জি। এখন এম হচ্ছে ওর অ্যাকচুয়াল যে ভর, ওর অ্যাকচুয়াল ভর কত, 90 কেজি, 90 কেজি। আর জিটা এখানে জি প্রাইম হয়ে যাবে, যেহেতু জি একটা কাজ করতেছে বাট লিফটের নিচের দিকে যাচ্ছে, কত 2.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের নিচের দিকে যাচ্ছে। তো তার জন্য এটা মাইনাস হয়ে যাবে, 9.8 মাইনাস 2.8, এটা ক্যালকুলেট করলে আসবে 9.8 মাইনাস 2.8 কত থাকে, 9 বাদ 8 বাদ 7 থাকে, 7 9 63 মানে 630 নিউটন বা কেজি ডাব্লিউটি এমনি প্রকাশ করা হয়। এখানে কি প্রকাশ করছে, আচ্ছা নিউটনের প্রকাশ করছে এখানে। আবার কেজি ওয়েটেও প্রকাশ করা হয়, এটা মোস্ট প্রবাবলি তোমরা ম্যাথ বই, কেতাব স্যারের যে ম্যাথ বই, কেতাব স্যার না যে কোনো স্যারের ম্যাথ বই, এটা শেষের দিকের অধ্যায়গুলোতে, সেকেন্ড পেপারের শেষের দিকের অধ্যায়গুলোতে দেখবা যে কেজি পার ওয়েট দিয়ে প্রকাশ করছে। কেজি পার ওয়েট আর নিউটন দুইটাই সেম কথা। তারপরে দেখি 14 নাম্বার, যে সার্কাস খেলায় একটি বাইক 1200 মিটার পার মিনিট বেগে একটি বৃত্তাকার পথে ঘুরছে। খুব ভালো কথা, বৃত্তাকার পথের ব্যাসার্ধ 200 মিটার হলে বাইকটির কৌণিক বেগ কত? ওকে, কি চাইছে, কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু হোয়াট? তো ওটার রৈখিক বেগ দেওয়া আছে, ভি দেওয়া আছে কত, 1200 পার মিনিট, 1200 মিটার পার মিনিট, পার মিনিট, ভালো কথা। তারপরে বলছে কি যে বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত দেওয়া আছে, 200 মিটার, ব্যাসার্ধ আর ইকুয়াল টু 200 মিটার, সবই দেওয়া আছে, সূত্রটা বসাই দিলে আছে চলে আসবে। সো ওমেগা ইকুয়াল টু কি জানি আমরা, ভি ইন্টু আর, ভি ইকুয়াল টু কি, না একটু উল্টা, ভি ইকুয়াল টু ওমেগা আর, ভি ইকুয়াল টু ওমেগা আর, বা ওমেগা ইকুয়াল টু কি হবে, ভি ডিভাইডেড বাই আর। ভি কত এখানে, 200 মিটার পার মিনিট, পার মিনিট, মিনিটটাকে কিসে নিতে হবে, সেকেন্ডে নিতে হবে। এখন 1 মিনিট সমান কত, 60 সেকেন্ড। সো 60 দিয়ে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। বিষয়টা আমি এভাবে বুঝি যে দেখো এই চিপায় যদি দেখি যে 1200 মিটার ডিভাইডেড বাই মিনিট, ভাগ এজন্যই হচ্ছে 1200। সো ভাগ এজন্যই হচ্ছে যে উপরে কি আছে, মিটার, মিটারই থাকবে, ওটাকে, ওটা তো কিলোমিটারে নাই, কিলোমিটার থাকলে সেটাকে মিটারে নিয়ে আসতাম, বাট যেহেতু মিটার আছে সেহেতু মিটারই থাক। মিনিটটাকে সেকেন্ডে নিয়ে আসার জন্য জাস্ট 60 দিয়ে গুণ দিব, তার জন্য এটা 1200 সাথে 60টা ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি হবে, 1200 ডিভাইডেড বাই 60 ইন্টু আর, আর কত, 200 মিটার। এটা ক্যালকুলেট করলে আসবে, এটা এটা কাটাকাটি করলে থাকে কত, না দুইটা দুইটার জন্য জাস্ট 6 থাকে, এটা এটা কাটাকাটি করলে নিচে থাকে 10, মানে কত, 1/10। অপশানে কি আছে, অপশানে 0.1 আছে, হ্যাঁ 0.1 রেড পার সেকেন্ড, 14 নাম্বার। তারপরে 15 নাম্বার দেখি যে জড়তার ভ্রামকের একক কি, জড়তার ভ্রামক আই ইকুয়াল টু কি, এম আর স্কোয়ার। এখন বলবা যে ভাই চাকতির জন্য বেলনের জন্য তো আলাদা আলাদা হয়, তো চাকতি বা বেলনের জন্য সামনে কিছু একটা থাকে, হয় হাফ থাকে, নাহলে 1/4 থাকে, নাহলে 2/5 থাকে বা 3/5 থাকে, বাট সেটা তো কনস্ট্যান্ট, সেটা তো এককের ক্ষেত্রে কোনো ডিফারেন্স ফেলে না। সো আমরা ইনিশিয়ালি এককের জন্য ধরে নেব আই ইকুয়াল টু এম আর স্কোয়ার, এম হচ্ছে ভর, মানে তার একক হবে কেজি, আর স্কোয়ার, আর এম আর স্কোয়ার, আরটা কি লেন্থ, সো এটা হবে কি হবে, কেজি মিটার স্কোয়ার, কেজি মিটার স্কোয়ার, এই যে ঘ নাম্বার অপশন। হ্যাঁ শেষ এই পার্ট। তারপরে দেখি 16 নাম্বার, টর্ক টাও ইকুয়াল টু জড়তার, আচ্ছা টর্ক টাও জড়তার ভ্রামক আই কৌণিক ত্বরণ আলফা এর মধ্যে সম্পর্ক কোনটা? সো আমরা জানি টাও ইকুয়াল টু আই আলফা, মুখস্থ বিদ্যা শেষ। 17 নাম্বার, কোন বস্তু জড়তার ভ্রামক নির্ভর করে এর, জড়তার ভ্রামক আই ইকুয়াল টু এম আর স্কোয়ার। সো এম হচ্ছে ভর আর হচ্ছে ব্যাসার্ধ, সো ভর আর ব্যাসার্ধের উপর নির্ভর করবে। কোথায় আছে এটা, এই যে ভর আর ঘূর্ণন অক্ষের ওপর, ঘূর্ণন অক্ষ যত দূরে থাকবে সেটার উপরে ডিপেন্ড করবে। অ্যান্সার কি দেওয়া আছে বইয়ে দেখি, মানুষ পাসওয়ার্ড ইউজ করে কে? 17 নাম্বার, 17 ক, হ্যাঁ কই অ্যান্সার আছে। তারপর দেখি 18 নাম্বার, পাতলা বৃত্তাকার চাকতির চক্রবর্তীর ব্যাসার্ধ কত? 18 নাম্বার দেখি কি বলছে, পাতলা বৃত্তাকার চাকতির, এই হচ্ছে বৃত্তাকার চাকতি, পাতলা
সো বলছে এটা জড়তার না জড়তার ভ্রামক না, চাকতির চক্রগতির ব্যাসার্ধটা জানতে চাইছে। সো আমরা জানি আই ইকুয়াল টু এম কে স্কোয়ার, যেখানে এমটা হচ্ছে ভর, আই ইকুয়াল টু এম কে স্কোয়ার, এমটা হচ্ছে ভর, কেটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। সো কে ইকুয়াল টু কি থাকে, রুট ওভার আই ডিভাইডেড বাই এম। এখন চাকতির ক্ষেত্রে কি হয়, চাকতির ক্ষেত্রে জড়তার ভ্রামক কত, আই ইকুয়াল টু হাফ এম আর স্কোয়ার। তো এখানে কত হবে, হাফ এম আর স্কোয়ার ডিভাইডেড বাই এম, এম এম কাটাকাটি যাবে আর ডেমিটার থাকবে 1 ডিভাইডেড বাই রুট 2 ইন্টু আর। অপশানে কি আছে, এটা 1 ডিভাইডেড বাই রুট 2, হ্যাঁ 1 ডিভাইডেড বাই রুট 2 আছে, কিন্তু আরটা কই কারো, এত আরও তো থাকবে। আর আচ্ছা এখানে আর ইকুয়াল টু 1 ধরে নেব আমরা। চক্রগতির ব্যাসার্ধ, পাতলা বৃত্তাকার চাকতি চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে হাফ এম আর স্কোয়ার। হ্যাঁ আরটা থাকবে অ্যাকচুয়ালি, বাট যেহেতু এটা অপশানে নেই সেহেতু আমরা জাস্ট 1 ডিভাইড বাই রুট 2ই মারবো। তারপরে দেখি যে আর 19 নাম্বার, টর্কের বা বলের ভ্রামকের মাত্রা কোনটি, টর্ক বা বলের ভ্রামক, টর্ক টাও ইকুয়াল টু কি, আই আলফা, আয়ের একক কি কি ছিল, কেজি মিটার স্কোয়ার, আলফার একক কি, আলফা হচ্ছে কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণের একক হচ্ছে র্যাড। আচ্ছা দেখি টাও, টাও ইকুয়াল টু আই আলফা, আই হচ্ছে এম আর স্কোয়ার মানে কেজি মিটার স্কোয়ার, আলফার একক হচ্ছে র্যাড রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। রেডিয়ানটা তো হচ্ছে কোণ, এটার কোনো একক নাই, সেখানে আলটিমেটলি একক দাঁড়ায় কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে যদি মাত্রা সমীকরণে মানে কি যেন বলে এটাকে, টর্কের মাত্রাতে নিয়ে আসি তাহলে হয় এম, কেজির জন্য ক্যাপিটাল এম, মিটারের জন্য লেন্থের ক্যাপিটাল এল, আর টাইমের জন্য ক্যাপিটাল টি। সো এটা হবে অ্যান্সার, এটিকে অপশানে আছে এম এল স্কোয়ার পার টি স্কোয়ার, এম এল স্কোয়ার পার টি স্কোয়ার। হ্যাঁ 26 নাম্বার, টর্কের একক কি, টর্ক, আচ্ছা টর্ক টাও ইকুয়াল টু আমরা জানি আই আলফা, বাট টর্কের আর একটা সূত্র আছে, টাও ইকুয়াল টু এফ ইন্টু আর, এটাকে আর ক্রস এফ হিসাবে লেখা হয়। সো আর এর একক হচ্ছে মিটার আর এফ এর একক হচ্ছে নিউটন, সো এটাকে আমরা বলতে পারি নিউটন মিটার। তারপরে 27 নাম্বার দেখি যে সমান ভরের দুটি বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হলো, নিচের কোনটি সঠিক। এখানে প্রথম বস্তুর আদি ও শেষ বেগ ইউ অন ভি অন, দ্বিতীয় বস্তুর আদি ও শেষ বেগ ইউ টু ভি টু। দেখি এটা একটু বোঝার আছে, সো এটা আর একটা পেজে নিয়ে যাই। সমান ভরের দুইটার ভর সমান, একটা বস্তু দুইটাই এম ভরের। তারপরে বলছে কি স্থিতিস্থাপক সংঘর্ষ হলো, স্থিতিস্থাপক সংঘর্ষ টোটাল দুই রকম, একটা হচ্ছে স্থিতিস্থাপক আর একটা অস্থিতিস্থাপক। স্থিতিস্থাপকের ক্ষেত্রে ভরবেগ গতিশক্তি দুইটা সংরক্ষিত থাকে, বাট অস্থিতিস্থাপকের ক্ষেত্রে শুধুমাত্র ভরবেগ সংরক্ষিত থাকে কিন্তু গতিশক্তি সংরক্ষিত থাকে না। সো এটা হচ্ছে কি স্থিতিস্থাপক। সো এক্ষেত্রে গতিশক্তি ভরবেগ দুইটাই সংরক্ষিত থাকবে, কিন্তু সেই কনসেপ্ট এখানে লাগবে না। এখানে লাগবে কি যে প্রথম বস্তুর আদি ও শেষ বেগ দেওয়া আছে ইউ অন ভি অন। প্রথম বস্তুর বেগ হচ্ছে আদি বেগ হচ্ছে ইউ অন, শেষ বেগ বলতে ধাক্কা যখন দিবে ধাক্কার পরের বেগ সেটা হচ্ছে ভি অন, ভি অন। আর এই বস্তুর আদি বেগ কত, দ্বিতীয় বস্তুর আদি ও শেষ বেগ ইউ টু ভি টু। দ্বিতীয় বস্তুর আদি বেগ মানে ঘর্ষণের মানে ধাক্কা লাগার আগের বেগ হচ্ছে ইউ টু, ধাক্কা লাগার পরের বেগ হচ্ছে ভি টু, দুইটার ভরটা সমান। তো সেক্ষেত্রে বলছে কি যে কোনটা সঠিক হবে, ইউ ওয়ান ইকুয়াল টু কি ভি ওয়ান হবে। দুইটা যেহেতু ভর সমান, ভর সমান হলে কি হবে যে একটা বস্তু দুইটা যদি ভর সমান হয়, যে ধরো এটা একটা বস্তু এটা একটা বস্তু, দুইটার ভর ধরে নিই সমান, যদি এটা একটু ভারী, বাট ধরে নিই দুইটা বস্তুর ভর সমান, একটা বস্তু স্থির আছে, বা ধরো আচ্ছা ধরো বোঝার সুবিধার্থে ধরো যে একটা বস্তু স্থির আছে আর একটা বস্তু গতিশীল আছে, ধাক্কা দিল তখন কি হবে, বেগ বিনিময় হবে। দুইটা সমান মার্বেলের কথা চিন্তা করো, ছোটবেলায় যখন মার্বেল আমরা চালাই, একটা স্থির মার্বেলকে যখন একটা গতিশীল মার্বেলতে আঘাত করি, তখন যে আঘাত করে স্থির মার্বেলটা ওই সেম বেগে গতিশীল হয়, বাট যেটা এসে মারছিল সেটা স্থির হয়ে যায়। তার মানে কি বেগ বিনিময় হয়। ইসাহাক স্যারের বইয়ে রিডিং করলে পাবা যে দুইটা সমান ভরের বস্তু যদি স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয় সেক্ষেত্রে দুইটার বেগ বিনিময় হয়। সো বেগ যদি বিনিময়ই হয় তাহলে কি হবে যে এইটার
যে আদি বেগটা মানে কত ইউ অন, সো ইউ অন ইকুয়াল টু কি হবে ভি টু, যেহেতু এটার আদি বেগ কত, এখানে যদিও বলে দেয়নি যে এটা শূন্য, বাট আমরা বোঝার সুবিধাতে শূন্য ধরে নেব বা হিসাবের সুবিধাতে এটাকে ইউ টুটাকে শূন্য ধরে নেব। তাহলে এইটার যেটা শেষ বেগ সেটা কত শূন্য, সো ভি অন ইকুয়াল টু যে এইটার বেগ, যে এটার যে বেগে আঘাত করবে এটার আদি বেগও সেটা হবে, সো ভি অন ইকুয়াল টু আমরা বলতে পারি ইউ টু, আর ইউ ওয়ান ইকুয়াল টু ভি টু। এই দুইটা আছে, এখন কোনটা অপশনের সাথে মিলে সেটা দেখতে হবে। ইউ ওয়ান ইকুয়াল টু ভি ওয়ান না, ইউ ওয়ান ইজ ইকুয়াল টু ভি ওয়ান, এই দুইটা প্রথম দুইটা তো সেম, পরেরটা কি ইউ টু, ইউ ওয়ান ইকুয়াল টু ভি, এই যে প্রথমটা আছে ইউ ওয়ান ইকুয়াল টু ভি টু, এখানে লেখা আছে ইউ ওয়ান ইকুয়াল টু ভি টু, বোঝা যাচ্ছে না যদি এখানে থাক, যেমনি আছে এমনি থাক, যে ইউ ওয়ান ইকুয়াল টু ভি টু, এই যে প্রথমটাই মিলছে, পরেরটা কি আছে, পরেরটা না, পরেরটা নেই, সো অ্যান্সার হবে শুধুমাত্র ক নাম্বার অপশনটা। এটা একটু প্যাঁচালা, যদিও এমসিকিউটা ইজি মনে হয়, বাট একটু প্যাঁচালা, যে বেগ বিনিময় হবে, এই কনসেপ্টটা মাথায় রাখলে বাকিটুকু হয়ে যাবে ইনশাআল্লাহ। 28 নম্বরে কি বলছে, যে মহাকর্ষ বল কোন কণার বিনিময়ের ফলে কার্যকর হয়। এটা অ্যান্সার গ্র্যাভিটন হবে মুখস্থ, বাট এটা পরে বিজ্ঞানীরা প্রমাণ করছে যে না, গ্র্যাভিটন নামে কিছুই থাকে না। আইনস্টাইন এসে বলছে যে না, একটা মহাকর্ষ মানে স্পেস জিনিসটা একটা ফেব্রিকের মতো চিন্তা করে, যে একটা চাদরের মধ্যখানে যদি একটা বস্তু রাখি তাহলে কি চাদরটা একটু নিচে হয়ে যাবে, যে ধরো চাদরটাকে টান টান করে রাখছি, মধ্যখানে কোনো একটা বস্তু রাখছি, সো সেটা একটু নিচে হয়ে যাবে। এখন আশেপাশে যদি ক্ষুদ্র ক্ষুদ্র কোনো মার্বেল ছাড়ি, সো সেই মার্বেলগুলো ওটার দিকে আকর্ষিত, ওটার দিকে চলে আসবে, সো এটি এমনি মহাকর্ষ বলটা ক্রিয়া করে 3D হিসাবে, যে থ্রি ডি স্পেসে পৃথিবীটা আছে, সো সেই পৃথিবীটা স্পেস টাইমকে বাঁকা করে ফেলছে। এটা এমনি বোঝানোটা একটু টাফ, সো সেদিকে না যায়, আমরা আবার অংশটা ফিরে আসি, যে সেটা একটু বাঁকা হয়ে যায়, তার জন্য সব বস্তুগুলো পৃথিবীর দিকে আকর্ষিত হয় বা সূর্যের দিকে আকর্ষিত হয়। তারপরে দেখি যে তড়িৎ চুম্বকীয় বল কোনো কণার আচ্ছা, তড়িৎ চুম্বকীয় বল কোন কণার পারস্পরিক বিনিময়ের ফলে কার্যকর হয়। এটা বলা হয় ফোটন, মুখস্থ, টানা মুখস্থ টিম। 30 নাম্বার, আণবিক গঠনের জন্য দায়ী দায়ী কোনটি। আণবিক গঠন, তার জন্য অবশ্যই সবল নিউক্লিয় বল দায়ী, যে একটা নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আর নিউট্রন যে গাদাগাদি করে থাকে, প্রোটন কিন্তু পজিটিভ চার্জ বিশিষ্ট, সো একটা প্রোটন আর একটা প্রোটনকে বিকর্ষণ করার কথা, কিন্তু সবল নিউক্লিয় বলটা সেটাকে আটকে রাখে, ছুটতে দেয় না। আচ্ছা, এবার দেখি 31 নাম্বার, কোন অক্ষের সাপেক্ষে ভরের একটি কণা সমকৌণিক দ্রুতিতে অক্ষ হতে আর লম্ব দূরত্ব থেকে ঘুরতে থাকলে এর এফ ইকুয়াল টু এম ভি স্কোয়ার, ঠিক আছে, বোর বাবা যেটা দিয়ে গেছে কয় নাম্বার, এফ ইকুয়াল টু এম ভি স্কোয়ার, ঠিক আছে, তারপরে এফ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার, এই যে দেখো 30-এর যে 2 নাম্বার অপশনটা বলছি, এফ ইকুয়াল টু কি এম ভি স্কোয়ার বাই আর, 1 নাম্বার অপশন থেকে দেখি এফ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, বোর মতবাদ থেকে এটা আমরা পাই ইকুয়াল টু এম, এখন ভি ইকুয়াল টু আমরা জানি ওমেগা আর, তার মানে আমরা লিখতে পারি ওমেগা স্কোয়ার আর স্কোয়ার, নিচে আছে আর 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 এই স্কোয়ার কাটাকাটি যাই, দেন কি থাকে এম ওমেগা স্কোয়ার ইন্টু আর, বাট এখানে কি আছে এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার, সো এটা হবে না, এখানে আর স্কোয়ার দিয়ে ফেলছে, আর এল ইকুয়াল টু এম ভি আর, এটা তো আমরা জানি, সে আনসার হবে 1 আর 3, অপশন খ নাম্বার। তারপরে 32 নাম্বার কি বলছে, যে 4 নিউটন বল একটি বস্তুর উপর 1 সেকেন্ড ব্যাপী ক্রিয়া করলে ভর বেগের পরিবর্তন কত। ভর বেগের পরিবর্তন 32 নাম্বার 32, 4 নিউটন বল 1 সেকেন্ড ব্যাপী ক্রিয়া করছে, এফ ইকুয়াল টু এম ভি ডিভাইডেড বাই টি, ভিটা আমি ডেল ভি হিসেবে লিখলাম, ভর বেগ, সো ভর হচ্ছে এম, বেগের পরিবর্তন ডেল ভি ইকুয়াল টু কি এফ টি, এটাকে জে দিয়েও প্রকাশ করা হয়, যে জে ইকুয়াল টু এফ টি ভরবেগের পরিবর্তন। সো বল হচ্ছে 4, সময় হচ্ছে 1 সেকেন্ড, সো 4 ইন্টু 1, অ্যান্সার হবে 4 কেজি মিটার পার সেকেন্ড। 33 নাম্বার দেখেছে, নিউটনের গতি তৃতীয় সূত্রানুসারে ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ কত। অলওয়েজ ক্রিয়া আর প্রতিক্রিয়া, যদি এটা একটা বস্তু হয়, সো এদিকে যদি কোনো একটা বস্তু ক্রিয়া করে তাহলে সাথে সাথে ঠিক এদিকে আর একটা বস্তু ক্রিয়া করবে, সো আলটিমেটলি কোণের মান হবে 180 ডিগ্রি, অপশন গ নাম্বার। 34 নাম্বার, যে এম ভর ও আর ব্যাসার্ধের বৃত্তাকার চাকতির যে কোনো ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামকের মান কোনটি।
থাকলে সমস্যা কি, এখানে ম্যাথ সলভ করলাম। দেখি 34 নাম্বার কি বলছে যে এম ভর ও আর ব্যাসার্ধের বৃত্তাকার চাকতির যে কোনো ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামকের মান কোনটি? একটা চাকতি, এই হচ্ছে চাকতি। সো এর ক্ষেত্রে আমরা আই ইকুয়াল টু কি জানি, হাফ এম আর স্কোয়ার। গেল। তো কি বলছে যে কোনো ব্যাসের সাপেক্ষে, এটা তো ব্যাস না, এটা হচ্ছে ব্যাসের সাথে লম্ব বরাবর আছে। ব্যাস হচ্ছে কি এইটা অথবা এইটা অথবা যে কোনো দিকে হতে পারে। সো এই টাইপের ম্যাথ সলভের জন্য আমরা একটা সূত্র মনে রাখবো যে আই এক্স ইকুয়াল টু আই ওয়াই প্লাস আই জেড। এখন দেখি যে এটা ধরে নিই এক্স অক্ষ, এটা ধরে নিই না, এটা এক্স না ধরি, এটাকে এক্স ধরে নিই, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, যে কোনো একটা যেভাবে ইচ্ছা সেভাবে ধরতে পারে, বাট এমনি ধরে নিলে আই হোপ সুবিধা হবে। সো এই আই এক্স ইকুয়াল টু হয়েছে এক্সের সাপেক্ষে জড়তা ভ্রামক কি, হাফ এম আর স্কোয়ার, হাফ এম আর স্কোয়ার ইকুয়াল টু আই এক্স আই জেড, আই এক্স সরি আই ওয়াই আই জেড। ওয়াই আর জেড অক্ষের সাপেক্ষে কিন্তু দুইটাই সমান, দুইটাই কিন্তু সেম। তো সেক্ষেত্রে সেটাকে আমরা আই প্রাইম বলতে পারি, যে আই প্রাইম প্লাস আই প্রাইম। আলটিমেটলি টু আই প্রাইম হয়ে যায়, টুটা এখানে এই সাইডে আসা হয়ে যায় 1/4 এম আর স্কোয়ার। যে কোনো ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক কি হবে, 1/4 এম আর স্কোয়ার। এ আছে অপশন ঘ নাম্বারে, 34 অ্যান্সার হবে 1/4 এম আর স্কোয়ার। তারপরে 35 নাম্বার, যে একটা উদ্দীপক দেওয়া আছে, তারপরে বলছে কি যে সংঘর্ষের পর বস্তুর বেগ কত। সেটা কত নাম্বার ছিল, এটা ছিল 34 নাম্বার। উদ্দীপকে কি দেওয়া আছে, 3 মিটার পার সেকেন্ড বেগে 2 কেজি ভরের একটি বস্তু 0.5 কেজি ভরের অন্য একটি স্থির বস্তুর সাথে সোজাসুজি স্থির স্থাপক সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের পর বস্তুর বেগ কত। সো ভি টুটাকে বের করতে হবে আমাদেরকে। ভি টু ইকুয়াল টু আমরা একটা সুন্দর সূত্র জানি, ভি অন এর জন্য সূত্র জানি, সূত্রটা আমি লিখে দিই। ভি অন ইকুয়াল টু কি, এম অন মাইনাস এম টু ডিভাইডেড, এটা কত নাম্বারের জন্য, এটা হচ্ছে 35 নাম্বারের জন্য। ভি ওয়ান ইকুয়াল টু কি, এম ওয়ান মাইনাস এম টু, এম ওয়ান প্লাস এম টু ইন্টু ইন্টু ইউ অন প্লাস 2 এম টু এম ওয়ান প্লাস এম টু ইউ টু। এটা হচ্ছে সূত্র, আলটিমেট সূত্র। সো ভি টু এর জন্য হবে সূত্রটা এরকম যে এম টু মাইনাস এম ওয়ান প্লাস এম টু ইন্টু ইউ টু প্লাস 2 এম ওয়ান, লিখি এম ওয়ান প্লাস এম টু ইন্টু ইউ অন। সেক্ষেত্রে খেয়াল করো ভিডিওটাকে বের করতে হবে। সো ভি টু ইকুয়াল টু হবে কি বলছে, অন্য একটি স্থির বস্তু, এই যে এখানে অ্যাকচুয়ালি যেটা দ্বিতীয় বস্তু সেটার ক্ষেত্রে ইউ টুটা জিরো। সো ইউ টু জিরো হলে এই টোটাল পার্টটা জিরো হয়ে যায়, থাকে 2 এম অন, এম ওয়ান প্লাস এম টু, এখানে কি সমান ভর বলছে, না সমান ভর না। এম ওয়ান হচ্ছে 2 কেজি, এম টু হচ্ছে 0.5 কেজি ইন্টু ইউ ওয়ান কত 3 মিটার পার সেকেন্ড ইন্টু 3 এম, কত এম ওয়ান কত 2 ইন্টু 2। সেটা ক্যালকুলেট করলে আসবে 4 ডিভাইডেড বাই 2.5 ইন্টু 3, 4.8 মিটার পার সেকেন্ড। এই যে গ নাম্বারটা, সব 35 অ্যান্সার হবে 4.8 মিটার পার সেকেন্ড। 36 নাম্বার, প্রথম বস্তুর ভর দ্বিতীয় বস্তুর ভরের তুলনায় অনেক বেশি হলে সংঘর্ষের হার কেমন হবে। প্রথম বস্তুটি একই বেগে চলতে থাকবে। চিন্তা করো একটা বস্তু অনেক অনেক ভারী, এখানে যেটা বলছে যে একটা বস্তু অনেকটা ভারী আর একটা বস্তুর ভর নগণ্য। সো সেক্ষেত্রে প্রথম বস্তুটা যে বেগে চলতেছিল সে ভর বেগে সে চলতে থাকবে, তার জন্য কোনো এফেক্ট পড়বে না, মানে ছোটটার জন্য কোনো এফেক্ট পড়বে না। 37 নাম্বার, যে কৌণিক ভরবেগের আচ্ছা 36 নাম্বার অ্যান্সার কি হবে, শুধু আই নাম্বারটা, পরগুলো একটা হবে না, যে দ্বিতীয় বস্তুর এগুলো কোনো কথা না, জাস্ট প্রথম নাম্বার অপশনটা ঠিক হবে। আমি এটার পিডিএফ দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তারপরে কি আছে যে কৌণিক ভরবেগের একক কোনটি, কৌণিক ভরবেগের সূত্র কি, এল ইকুয়াল টু কি এম ভি আর। এগুলোকে একটু মাথার ভিতরে করার চেষ্টা করবা, তাহলে এমসিকিউ দ্রুত হবে, তোমরা অ্যাডমিশনে এক ধাপ আগে থাকবা। সো এল ইকুয়াল টু কি এম ভি আর, কি চাইছে এখানে একক নাকি, ও ভাই
হ্যাঁ, কৌণিক ভরবেগের একক কি? এল ইকুয়াল টু কি? MVR, এম সমান কি? কেজি, ভি হচ্ছে কি? মিটার পার সেকেন্ড, আর কি? আরও হচ্ছে মিটার, সো কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড আছে। কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, এই যে ঘ নাম্বার অবস্থানে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। 38 নাম্বার যে কোনটি কেন্দ্রমুখী বলের রাশিমাত্রা? বলের কেন্দ্রমুখী বলের রাশিমাত্রা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, বাকি একটাও ঠিক নেই। কণিক কেন্দ্রমুখী বলের সূত্র হচ্ছে এফ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, কে দিয়েছে? বিজ্ঞানী বোর। বাট এটা ওনার একটা লিমিটেশন হইতেছে, এটা উনি প্রুফ দেয় নাই, প্রুফ পরে আর একটা কোন বিজ্ঞানী যে নিতেছে, আমার নামটা ঠিক খেয়াল নাই। তারপরে দেখি কি বলছে যে করিম পরীক্ষাগারে 1 মিটার দৈর্ঘ্য ও 2 কেজি ভরের একটি সরু ও সুষম দণ্ডের প্রথমে মধ্যমে 39 নাম্বার, প্রথম ক্ষেত্রে দণ্ডতে জড়তার ভ্রামক কোনটি? প্রথম ক্ষেত্রে কি দেখি, আরেক পেজে দেখি, এটা একটু কমপ্লিকেটেড আছে, সো পেজটা কপি করি। কত নাম্বারে যে ছিলাম? 39 নাম্বার বলছে প্রথম ক্ষেত্রে জড়তার ভ্রামক কোনটি। দেখি করিম পরীক্ষাগারে 1 মিটার দৈর্ঘ্য দণ্ড না, সরু সুষম দণ্ড, এই দণ্ড, দণ্ড বলতে শাস্তি দণ্ড না, জাস্ট একটু লাঠি। তো বলছে কি প্রথম ক্ষেত্রে যে দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, ঠিক আছে, ভর হচ্ছে 2 কেজি, ঠিক আছে। সরু ও সুষম দণ্ডের প্রথমে মধ্যবিন্দু ও দৈর্ঘ্যের সাথে লম্বভাবে, মধ্যবিন্দু দৈর্ঘ্যের সাথে লম্বভাবে, আলাদা কালার দিয়ে দেখাইলে তো হয়। এই ধরি এটাই মধ্যবিন্দু, তো সেক্ষেত্রে জড়তার ভ্রামক কত? আই ইকুয়াল টু, যদি মধ্যখান দিয়ে যায় তাহলে কত হয়? 12 এম এল স্কোয়ার। 12 এম কত? এম হচ্ছে 2 কেজি, এল স্কোয়ার, এল কত? 1, সো কাটাকাটি করে থাকে কত? 1/6। এটা ক্যালকুলেট করলে আছে 0.1667, তার মানে অপশান ক নাম্বার। দেখি পরের পেজে দেখি, 40 নাম্বার। প্রশ্নটা এরকম যে ঘূর্ণন অক্ষ এক প্রান্তে হলে চক্রবর্তীর ব্যাসার্ধ হবে প্রথম ক্ষেত্রের, ঘূর্ণন অক্ষ এক প্রান্তে হলে চক্রবর্তীর ব্যাসার্ধ, আচ্ছা ওই তো ওই লাঠিটারই, ওই পেজে দেখা দিতে পারতাম। এই যে এই লাঠিটারই, এবার জাস্ট এই বিন্দু থেকে এক প্রান্ত থেকে, সেক্ষেত্রে আই ইকুয়াল টু হয় 1/3, সম্ভবত 1/3 এম এল স্কোয়ার। 1/3 এম কত? 2, এল কত? 1, সেটা ক্যালকুলেট করলে আসবে 2/3, 0.667। যে ঘূর্ণন অক্ষ এক প্রান্তে হলে চক্রবর্তীর ব্যাসার্ধ, এখানেই চাই নাই, ঝামেলার ওপর ঝামেলা। এটা হচ্ছে 2/3, এত কেজি মিটার স্কোয়ার। আই পাইলাম, চক্রবর্তীর ব্যাসার্ধ কত হবে? আমরা জানি আই ইকুয়াল টু এম কে স্কোয়ার, সো কে ইকুয়াল টু রুট ওভার আই ডিভাইডেড বাই এম। আই কত? 2, আই হচ্ছে 2/3, এম হচ্ছে 2 কেজি, এই কাটাকাটি যায়, হ্যাঁ 2 দিয়ে কাটাকাটি যায়, আলটিমেটলি থাকে 1/3। সো এটা পূর্বের যে চক্রবর্তী ব্যাসার্ধ ছিল তার তুলনায় কত গুণ। সো পূর্বের চক্রবর্তী ব্যাসার্ধটা দেখি, এটা যদি দিই K2, পূর্বের চক্রবর্তী ব্যাসার্ধ হবে চক্রগতির ব্যাসার্ধ K1, K1 ইকুয়াল টু হবে কি? আই ডিভাইডেড বাই এম। আই কত? 1/6, 6 ডিভাইডেড বাই কত? এম 2, সেটা হচ্ছে 1/12, 1/√12,
√12 মানে কত? 2√3, 2√3। তাহলে পূর্বের কত গুণ হচ্ছে? পূর্বের দ্বিগুণ হয়ে যাচ্ছে। দেখো যে k2 ইকুয়াল টু কত? 1/√3 আর 1/half 2√3 সমান কি বলতে পারি? যে 2 ইন্টু 1/2√3, তাহলে 2 ইন্টু k1, তার মানে কত? দ্বিগুণ হয়ে গেছে পূর্বের তুলনায় প্রথম ক্ষেত্রের দ্বিগুণ। ওকে, তারপরে 41 নাম্বার, যে বলের ঘাত হচ্ছে বল ও বলের ক্রিয়াকালের গুণফল, ঠিক আছে। ভরবেগের পরিবর্তন না, ভরবেগের পরিবর্তন হার, ঠিক আছে। 1 আর 3, অপশন 1 ক নাম্বার। 42 নাম্বার, কোন বস্তু জড়তার ভ্রামক নির্ভর করে কিসের উপর? জড়তার ভ্রামক নির্ভর করে জড়তার ভ্রামক I ইকুয়াল টু mr স্কয়ার, সো ভর m আর ব্যাসার্ধ r। অপশনে আছে ভর ও ঘূর্ণনক্ষের অবস্থানের উপর। হ্যাঁ, ঘূর্ণনক্ষের অবস্থান বলতে ওই ব্যস্ততাকে বোঝাইছে। ঘূর্ণনক্ষ যদি বেশি দূর হয় সো ব্যাসার্ধ বড়, যদি ঘূর্ণনক্ষ কাছে হয় সেক্ষেত্রে ব্যাসার্ধ কম। 44 নাম্বার, টর্কের অপর নাম কি? ঘূর্ণন বল। ঘূর্ণন বলটাকে টর্ক বলে। শেষ। 45 নাম্বার, একটি চাকার ভর 10 কেজি, ভালো কথা, এবং চলগতির ব্যাসার্ধ 0.5 মিটার, এর জড়তার ভ্রামক কত? চাকা, এই চাকা আবিষ্কার, ঠিক আছে। তারপরে কি বলছে যে চাকার ভর দেওয়া আছে 10 কেজি, চক্রবর্তীর ব্যাসার্ধ হচ্ছে 0.5, তো জড়তার ভ্রামক কত? লাগবে না অত কিছু। I ইকুয়াল টু এম কে স্কোয়ার। এম কত? এম হচ্ছে 10, চক্রবর্তীর ব্যাসার্ধ হচ্ছে 0.5, সো 10 ইন্টু হাফ তার উপর স্কোয়ার, সো 10 ইন্টু 1/4, সো 5/2। অপশানে কি আছে? 5/2 মানে কত? 2.5 কেজি মিটার স্কোয়ার। এই যে খ নাম্বার, দুইটা আছে কিন্তু, 2.5 কেজি মিটার আর একটা আছে কেজি মিটার স্কোয়ার। কেজি মিটার স্কোয়ারটা খেয়াল থাকে, মানে একটু সাবধান থাকবে, একক হবে কেজি মিটার স্কোয়ার। তারপরে কি বলছে? এই কি বলছে, লুকাই গেছে তো। যাই হোক, বুঝে যাচ্ছে, প্রশ্ন তো বুঝে যাচ্ছে যে হালকা ও ভারী বস্তুর বেগের অনুপাত কত। কি বলছে? একটি ভারী বস্তুর ভর ওপরে একটি ভারী বস্তুর ভর ওপর একটি হালকা বস্তুর ভরের দ্বিগুণ, ভালো কথা। বস্তু দুটির ভরবেগ সমান, সো হালকা ও ভারী বস্তুর বেগের অনুপাত কত? দুইটা বস্তুর ভরবেগ সমান, সো p1 ইকুয়াল টু p2, এন্ড বলছে কি যে একটা বস্তুর ভর অপর বস্তুর ভরের দ্বিগুণ। হ্যাঁ, একটা যদি হয় m আর একটা হবে মানে m1 ইকুয়াল টু m1 ইকুয়াল টু 2m আর m2 ইকুয়াল টু m। একটা বস্তুর যা ভর, প্রথম বস্তুর ভর অপর বস্তুর ভরের দ্বিগুণ, সো আমরা বলতে পারি m1 v1 ইকুয়াল টু m2 v2। m1 ইকুয়াল টু কি? 2m v1, m2 কত? m, তারপর কত? v2। তারপরে বলছে কি যে হালকা ও ভারী বস্তুর বেগের অনুপাত কত? এখানে ভারী বস্তু কোনটা? প্রথমটা। হালকা বস্তু কোনটা? m2। সো বলছে কি যে হালকা ও ভারী, কেয়ারফুল থাকবা, ভারী ও হালকা না, কিন্তু হালকা ও ভারী, সো v1 ডিভাইডেড বাই v2 ইকুয়াল টু কি হবে? এই 2mটা নিচে ছিল, mটা কাটাকাটি যায়, সেটা হবে হাফ, তার মানে কত? 1:2। সো v1:v2 ইকুয়াল টু কত হবে? 1:2। স্যার 2:1 কেমনে? ও সরি, এখানে তো হালকা ও ভারী বস্তু, আমিও কনফিউজড হয়েছিলাম। হালকা ও ভারী বস্তুর বেগের অনুপাত কত, মানে v2:v1, সো সেটা হবে 2:1। মানে বইয়ে দেখলাম অ্যান্সার দেওয়া আছে 2:1। তারপরে দেখি যে 47 নাম্বার, বস্তু দুটির গতি শক্তির অনুপাত কত? বস্তু দুটির গতিশক্তির অনুপাত, গতিশক্তি ই কে ইকুয়াল টু আমরা জানি পি স্কোয়ার বাই 2m। এখন বস্তু দুটি বলতে কি, প্রথমটা কি? ভারী, মানে এই 46 নম্বর প্রশ্ন কিন্তু শেষ হয়ে গেছে, হালকা ও ভারী শেষ হয়ে গেছে। এখন কি আসবে? প্রথম উদ্দীপকের ক্ষেত্রে ভারী ও হালকা, তার মানে কত? ek1 ডিভাইডেড বাই ek2 ইজ ইকুয়াল টু কি? p1 স্কোয়ার ডিভাইডেড বাই 2m1 আর p2 স্কোয়ার ডিভাইডেড বাই 2m2।
দুটার ভরবেগ সমান, সো P1 P2 দুইটা সমান, দুইটা কাটাকাটি যায়, আর টু টু কাটাকাটি যায়, M1টা নিচে আছে, M2টা উপরে চলে যায়, P কাটা M2, M2 হচ্ছে M1 হচ্ছে 2M, কাটাকাটি যে কত থেকে 1:2, সে অ্যান্সার হবে অপশন ক নাম্বার 1:2। তারপরে 48 নাম্বার, যে ঘড়ির কাঁটাটির রৈখিক বেগ কত? এই কিসের কাঁটা এটা? ঘন্টার কাঁটা। রৈখিক বেগ কত? রৈখিক বেগ ভি ইকুয়াল টু, এটা কত নাম্বার গেল? এটা গেল হচ্ছে 47 নাম্বার। তারপর আছে কত? 48 নাম্বার, যে চিত্রে প্রদর্শিত একটি ঘড়ির কাঁটার ঘন্টার কাঁটা দেখাচ্ছে, তারপরে দৈর্ঘ্য দেওয়া আছে 15 সেন্টিমিটার। সো বলছে কি রৈখিক বেগ কত? সো রৈখিক বেগ ভি ইকুয়াল টু আমরা জানি ওমেগা আর, ওমেগা ইকুয়াল টু কত? 2π ডিভাইডেড বাই টি। টি হচ্ছে পর্যায়কাল। এখন একটা ঘন্টার কাঁটা এক বিন্দু থেকে শুরু করে আবার ওই বিন্দুতে আসে কতক্ষণ পর? 12 ঘন্টা পর। সো পর্যায়কাল হচ্ছে 12, ঘন্টাটাকে যদি সেকেন্ডে নিয়ে যেতে চাই তাহলে 3600, আর 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 কত? 0.15, 15 সেন্টিমিটার, সেটাকে মিটারে নিতে গেলে 100 দিয়ে ভাগ, দেন আলটিমেটলি আছে 0.15। সো এটা ক্যালকুলেট করলে আছে 2π ডিভাইডেড বাই 12 ইন্টু 3600 ইন্টু 0.15, 2.18 ইন্টু 10 টু the power minus 15, 2.18 ইন্টু 10 টু the power minus 5, সরি 15 কেন বলছি, -5 মিটার পার সেকেন্ড, বাট এখানে কি আছে? সেন্টিমিটার পার সেকেন্ড। সো মিটারটাকে যদি সেন্টিমিটার, মানে এখানে কিন্তু একটা অপশান নাই, এখানে অ্যান্সার আছে 2.18 ইন্টু 10 টু the power -5 মিটার পার সেকেন্ড। এই মিটার পার সেকেন্ডটাকে আমাদের কিসে নিয়ে যেতে হবে? সেন্টিমিটার পার সেকেন্ড। সো অ্যান্সার হবে অপশন এটা, যে 2.18 ইন্টু 10 টু the power -3 সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে। তারপরে দেখি 49 নাম্বার, কাঁটাটির কৌণিক বেগ কত? কৌণিক বেগ ওমেগা লাগবে, ওমেগা তো আগেই বের হয়ে যায়, 2π ডিভাইডেড বাই টি, 2π ডিভাইডেড বাই 12 ইন্টু 3600, 1.45 ইন্টু 10 টু the power -4 মিটার পার সেকেন্ড। এই কি বলছে এখানে? কাঁটাটির কৌণিক বেগ ব্যাসার্ধের সমানুপাতিক, ওমেগা সাথে ব্যাসার্ধের সম্পর্ক কি? ওমেগা ইজ ইকুয়াল টু 2π ডিভাইডেড বাই টি, ব্যাসার্ধ না, এখানে ব্যাসার্ধের কোনো কাহিনী আসে না, এখানে অ্যান্সার হবে যে রৈখিক বেগ ও ব্যাসার্ধের অনুপাতের সমান, আর আবর্তন কালের ব্যস্ত অনুপাতিক, হ্যাঁ, ওমেগা ইকুয়াল টু কি? 2π ডিভাইডেড বাই টি, সো ওমেগা সমানুপাতিক 1 ডিভাইডেড বাই টি। সো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে পর্যায়কালের ব্যস্ত অনুপাতিক। 49 নাম্বার অ্যান্সার গ। ঠিক আছে। 50 নাম্বার, যে নিচের কোনটি ঘর্ষণ বলের উদাহরণ? অসংরক্ষণশীল বল। ঘর্ষণ বল কি? অসংরক্ষণশীল বল। আর বাকিগুলো একটাও হবে না, ওগুলা উল্টাপাল্টা আসঞ্জন বল, কোনো হয় না। সংরক্ষণশীল বল তো নাই, সংশক্তি বলও না। সো অ্যান্সার হবে অসংরক্ষণশীল বল। 11 নাম্বার, যে নির্দিষ্ট ভরের কোনো চাকতির ব্যাসার্ধ অর্ধেক করা হলে কেন্দ্রমুখী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত গুণ হবে? সে দেখি, এটা নতুন পেজে দেখি কি বলছে। নির্দিষ্ট ভরের কোন চাকতির ব্যাসার্ধ অর্ধেক করা হলো, একটা চাকতি তার ব্যাসার্ধটাকে অর্ধেক করে ফেলা হয়েছে, ছোট করে ফেলা হয়েছে। সেক্ষেত্রে কি বলছে যে কেন্দ্রমুখী অক্ষের সাপেক্ষে, কেন্দ্রমুখী অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক কত গুণ হবে? জড়তার ভ্রামক, সো ইনিশিয়ালি জড়তার ভ্রামক আই ইকুয়াল টু কি? চাকতি না, হ্যাঁ চাকতি, হাফ এম আর স্কোয়ার। সো আয়ের সাথে আর এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। সো যদি ব্যাসার্ধ অর্ধেক হয়ে যায়, এটা যদি অর্ধেক হয়ে যায় তো এটা হয়ে যাবে হাফ স্কোয়ার, মানে কত? 1/4 গুণ, কাহিনী শেষ, 1/4।